দেখো স্টুডেন্টস, প্রিভিয়াস ইয়ারের দুটো ডিপার্টমেন্ট করা বাকি ছিল। মানে 2023 সালে অনার্স, 2023 সালে জেনারেল, এই দুটো ডিপার্টমেন্ট করা হয়নি। আর 2022 সালে জেনারেল ডিপার্টমেন্টটা করা, তিনটে ডিপার্টমেন্ট করা হয়নি। দেখি আমরা চেষ্টা করি কটা ডিপার্টমেন্ট করা যায়। এখন করছি, এখন আমি যেটা করছি 2023 জেনারেল ডিপার্টমেন্টটা করছি। কি বলেছে, খুব সোজা একটা অঙ্ক দিয়েছিল। দ্য ফলোইং পারচেসেস ওয়ার মেড ডিউরিং দ্য ইয়ার 2022 বাই আ বিজনেস হাউস হ্যাভিং থ্রি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট এ 4000 ইউনিট, ডিপার্টমেন্ট বি 8000 ইউনিট, ডিপার্টমেন্ট সি 9600 ইউনিট। আর কস্ট কত বলেছে? 4 লাখ টাকা। তারপরে পারচেস বলে দিয়েছে এত এত ইউনিট করে পারচেস করা হয়েছে 4 লাখ টাকা। ওপেনিং স্টক বলে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট কত কত স্টক ছিল। সেলস বলে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট কত কত ইউনিট সেল করেছে এবং কত করে বলে দিয়েছে। দ্য রেট অফ জিপি ইজ সেম ইন ইচ কেস। প্রিপেয়ার ডিপার্টমেন্ট ট্রেডিং। একদমই ইজি অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। অঙ্কটার মধ্যে কিছু নেই, অঙ্কটার মধ্যে একদম বিন্দুমাত্র কিছু নেই। আমরা সবার প্রথম, মানে অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে নাকি কস্ট পার ইউনিট বের করতে হবে। কেন বের করতে হবে চলো টেকনিক্যালি শিখিয়ে দিই কেন বের করতে হবে। চলো প্রথমে হেডিং দাও। তোমাকে যেটা বের করতে বলে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। লেখো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। টেকনিক্যালি যেটা করতে বলেছে সেটাকে করো, কারণ এটাই তো তোমাকে করতে বলছে। ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। তিনটে ডিপার্টমেন্ট ছিল, দেখে নাও কি কি ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট আছে এ বি সি। এ বি সি, এ বি, আর এখানে লিখলাম সি। ডেবিট, আর এখানে লিখবো ক্রেডিট। যে তোমার কোশ্চেনে বলেছে ওপেনিং স্টক বলেছে, দেখতে পাচ্ছ তোমরা ওপেনিং স্টক লিখবো ডেবিটে। কিন্তু এখানটা দেখো তোমাকে বলছি, এখানে লিখবো টু ওপেনিং স্টক। কিন্তু ওপেনিং স্টক তো লিখলাম, আমি তো এখানে ওপেনিং স্টক লিখলাম, কিন্তু অ্যামাউন্ট লিখবো কি করে? কারণ অ্যামাউন্ট লিখবো কি? ওপেনিং স্টকে তো ইউনিট বলেছে, ওপেনিং স্টকে তো ইউনিট বলেছে, রেট তো বলেনি। স্টক, দেখো ওপেনিং স্টকে যে ইউনিটগুলো বলেছে, এর বলেছে, বির বলেছে, সির বলেছে, তার সঙ্গে, কারণ আমরা কি জানি স্টকে কোন প্রাইস, স্টকের মধ্যে কোন প্রাইস থাকে, স্টক তো সব কস্ট প্রাইস মেনটেন করা হয়, তাহলে আমাকে জানতে হবে কস্ট, ওপেনিং স্টকে কস্ট কত করেছিল। আচ্ছা ঠিক আছে। পারচেস, এবার লিখবো টু পারচেস। ঠিক আছে, লিখবো টু পারচেস। মানে পারচেস তো কত কত ইউনিট পারচেস করে সেটা তো বলে দিয়েছে, কিন্তু কস্ট, কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে তো পারচেস বেরোবে, বাট আমি তো জানি না। সেলস, কে এর দিকে লিখবো সেলস, বাই সেলস। তো সেলটা কত বলেছে? সেল বলে দিয়েছে, দেখো তুমি গুণ করে দাও। এইটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, কত হচ্ছে দেখো। 4080 সাথে যদি তুমি 24 গুণ করে দাও কত হচ্ছে? 97,920। 7,680 সাথে যদি তুমি 27 গুণ করে দাও কত হচ্ছে? 2,07,360। ঠিক আছে তো? আর 9,984 সাথে যদি আমি 30 গুণ করে দিই কত হচ্ছে? 2,99,520। ঠিক আছে? এইগুলো আমরা ওখানে লিখে দেবো। কে এর দিকে এইগুলো লিখে দেবো। এটা তো বলে দিয়েছে, সেল তো বলে দিয়েছে, কিন্তু ওপেনিং স্টক পারচেজ তো বলেনি, ইউনিট বলেছে, রেট বলেনি। রেট বলেনি বলে তোমাকে ওয়ার্কিংস করে কস্ট পার ইউনিট বের করতে হবে। তো এখানে লিখবো কত? 97,920, 2,07,360 আর 2,99,520। পরে ওয়ার্কিংস করে আমি দেখিয়ে দেবো এটা কি করে বেরোলো, তাই না? এর দিকে লিখতাম কি? বাই ক্লোজিং স্টক। এর দিকে লিখবো কি? বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক তো বলেনি, ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে লিখবো টু জিপি, মানে টু গ্রস প্রফিট। তো অঙ্কটা হয়ে যাবে। দেখো আল্টিমেটলি অঙ্কটার মধ্যে এমন কিছু নেই। এই অঙ্কটায় তোমার মেনলি দরকার কি? কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট যদি তুমি জেনে যাও, সাপোজ ধরো তুমি কস্ট পার ইউনিট জানো, তখন ওপেনিং স্টকে যা ইউনিট আছে সেই কস্ট পার ইউনিট গুণ করলে ওপেনিং স্টক বেরিয়ে যাবে।
ঠিক আছে? পারচেসে যা, যা ইউনিট আছে ওর সাথে কস্ট পার ইউনিট গুণ করলে পারচেস বেরিয়ে যাবে। ঠিক আছে? হয়ে গেল। তারপর তুমি কি করবে? তারপর ধরো উম আ উম আ ধরো জিপি রেশিও তুমি বেরিয়ে গেলে। কস্ট পার ইউনিট বের করতে গেলে তোমার দরকার কি? জিপি রেশিও দরকার। জিপি রেশিও বের করলেই স্যার জিপি রেশিও দিয়ে কি করে কস্ট পা মানে জিপি রেশিও থেকে কি করে কস্ট আরে আমরা কি জানি? ছোটবেলা থেকে শিখি। আমি সব লিখে, লিখে দেখাচ্ছি। জাস্ট মুখে বলছি আগে শুনে নাও। আ তোমার ছোট থেকে শিখেছি মানে আ কস্ট বের করার ফর্মুলা কি? সেল থেকে প্রফিট বাদ দিলেই কস্ট হয়। ১ম এ যদি তুমি প্রফিট আ জিপি রেশিও বের করতে পারো, তাহলে সেল থেকে জিপি রেশিও মানে প্রফিট বাদ দিলে কস্ট বেরিয়ে যাবে। ব্যাস হয়ে গেল। চলো আমি যেটা বললাম সেটাই মুখে, মুখে দেখাচ্ছি। মানে করে দেখাচ্ছি। মুখে বললে তো তুমি বুঝতে পারবে না। তোমরা বুঝতে পারবে না। আমি করে দেখালে তুমি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো লেখো ওয়ার্কিংস করে লিখবে কস্ট পার ইউনিট। ওয়ার্কিংসটা লিখব কি কস্ট পার ইউনিট। এটাই আমাকে বের করতে বলেছে। কস্ট পার ইউনিট বের করব। কস্ট পার ইউনিট বের করব কি করে? তো লিখব কি? কিচ্ছু না সিম্পল ব্যাপার কস্ট পার ইউনিট বের করব কি করে? ১ম এ আগে গ্রস প্রফিটটা বের করে নাও। লেখো। ১ম এ লিখব সেলস, সেলস। তো সেল কত হবে সেল? সেল কত হবে? দেখো সেল বের করলাম। এই যে দেখতে পাচ্ছ তো বের করলাম। এই দেখো। এই যে বের করলাম। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ব্র্যাকেটে লেখো ৯৭,৯২০ যোগ ২,১৬,০০০ যোগ ২,৮৮,০০০ টাকা। এটা হলো সেল। তো সেল কত বেরোলো আমাদের? সেল বেরোলো তোমার ৳৬,০০,০০০ ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে তো? তুমি প ডিপার্টমেন্ট এ, তাই তো? এখানে কি ছিল? ডিপার্টমেন্ট এ এত টাকার গুডস বেচেছে, ডিপার্টমেন্ট বি এত টাকার গুডস বেচেছে, ডিপার্টমেন্ট সি এত টাকার গুডস বিক্রি হলো। টোটাল সেল হয়েছে এত টাকা। এবার ৩ টে ডিপার্টমেন্ট যে টোটাল যে গুডস কিনতে খরচা করে কত? ৳৪,০০,০০০ তাহলে এটাকে বলব কি? চেস। তাহলে বাদ দিয়ে কি হলো? ৳২,০০,০০০ স্যার ৳২,০০,০০০ কি বেরোলো? গ্রস প্রফিট বলো বা প্রফিট বলো, মানে একই দাঁড়ায়। ৳২,০০,০০০ তো এবার বের করতে হবে পার্সেন্টেজ অফ প্রফিট। কত পার্সেন্ট প্রফিট কামিয়েছো? লিখো পার্সেন্টেজ অফ জিপি। ঠিক আছে? জিপি কত? জিপি পার্সেন্টেজ বের করার ফর্মুলা আমরা জানি। জিপি বাই সেলস ইনটু 100 জিপি বাই সেলস ইনটু 100 জিপি ছিল ৳২,০০,০০০ সেল হচ্ছে ৳৬,০০,০০০ ২,০০,০০০ বাই ৬,০০,০০০ ইনটু 100 তাহলে কত হচ্ছে 33.33% ঠিক আছে? এটাকে আমরা ১/৩ বলি। কিন্তু ১/৩ কার উপর? সেলের উপর। ১/৩ সেলের উপর। কারণ আমরা জিপিটা করেছি সেলের উপর। বোঝা গেল? এবার আমার যেটা মেইন উদ্দেশ্য ছিল কস্ট পার ইউনিট বের করা। তাহলে কস্ট পার ইউনিট বের করব কি করে? সেলিং প্রাইস থেকে যদি তুমি প্রফিট বাদ দাও তাহলে বেরিয়ে যাবে কস্ট পার ইউনিট। ১ম এ ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি। ডিপার্টমেন্ট এর সেল কত করে ছিল? স্যার ডিপার্টমেন্ট এর সেল ছিল আপনার আ দেখে নিই, ১ মিনিট দেখে নিই, কোয়েশ্চেনটা দেখে নিই। ডিপার্টমেন্ট এর সেল কত করেছিল? ২৪, বির ২৭, সির ৩০। ২৪, ২৭, ৩০। ২৪, ২৭, ৩০। প্রফিট বলেছিল সেলের উপর 1/3 সেলের উপরে 1/3 ২৪ এর 1/3 করলে কত হবে? ২৭ এর 1/3 ৯ ৩০ এর 1/3 ১০ ২৪ থেকে ৮ বাদ দিলে ১৬ ২৭ থেকে ৯ বাদ দিলে ১৮ ৩০ থেকে ১০ বাদ দিলে ২০ তাহলে তোমার কস্ট পার ইউনিট সুন্দর ইজিলি বেরিয়ে গেল। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা, তাই না? এবার এখানে আমি একটা করে দেব পারচেজ। পারচেজ লিখব A, লিখব B, লিখব C। A কত ইউনিট কিনেছিল মাল? দেখো A কত ইউনিট মাল কিনেছিল? স্যার ৪,০০০, ৮,০০০ ন আ A ৪,০০০, ৮,০০০ আর ৯,৬০০ তাহলে করো। A কিনেছিল ৪,০০০, B কিনেছিল ৮,০০০ আর C কিনেছিল ৯,৬০০ ঠিক আছে? ইন্টু কস্ট পার ইউনিট ১৬ করে, B র হচ্ছে ১৮ করে আর C র হচ্ছে ২০ করে। ঠিক আছে? তো ৪,০০০ এর সঙ্গে ১৬ গুণ করলে কত হবে? ৬৪,০০০ ২৮,০০০ এর সঙ্গে ১৮ গুণ করলে কত হচ্ছে? ১,৪৪,০০০ আর ৯,৬০০ র সঙ্গে ২০ গুণ করলে কত হচ্ছে তোমার? ১,৯২,০০০ আচ্ছা। আ অ অনেকে কোয়েশ্চেনটা করছো দাঁড়াও দেখে নিই। আমি একটু তোমাদের কোয়েশ্চেনটা ঠিক নাকি আমি ওই জায়গাটা এভয়েড করে চলে গেছি একটু দেখে নিই। দেখি তো এই ৩ টে যোগ করে আদৌ এটা হচ্ছে কিনা? এই ৩ টে যোগ করে আদৌ এটা হচ্ছে কিনা দেখে নিই। জাস্ট চেক করে নিচ্ছি। ঠিক আছে? চেক করি ৯৭,৯২০ প্লাস ২,১৬,০০০ প্লাস ২,৮৮,০০০ কত হচ্ছে?
ছ লাখ ১,৯২০ কিন্তু আমি ৬,০০,০০০ লিখেছি। তাহলে কি ভুল লিখেছি? দাঁড়াও, দেখো আমি একটা জিনিস ভুল তো লিখেছি। একটা ভুল লিখেছি। অ্যাকচুয়ালি এখানটা একটু ভুল লিখেছি। এখানে ভুল লিখেছি। আমি বলে দিচ্ছি। যেটা ভুল লিখেছি আমি তোমাকে বলে দিলাম। অ্যাকচুয়ালি কি বলেছে আমি তোমাকে বোঝাচ্ছি। ডিপার্টমেন্ট এ কতগুলো মাল বিক্রি করেছে? স্যার ডিপার্টমেন্ট এ ৪,০৮০ টা মাল বিক্রি করেছে। স্যার কি করে? ডিপার্টমেন্ট এ কিনেছিল ৪,০০০ টা মাল। ডিপার্টমেন্ট এ কিনেছিল ৪,০০০ টা মাল ও ৪,০৮০ টা বিক্রি করেছে। কি করে? এবার কি করে আমি বলছি, ডিপার্টমেন্ট এর তো আগের বছরে ৪৮০ টা মাল ছিল। তার মানে ডিপার্টমেন্ট এর কাছে ৪,৪৮০ টা মাল ছিল, আরো ৪,০০০ টা কিনেছে। তাহলে ডিপার্টমেন্ট এর কাছে বিক্রি করার জন্য কতগুলো মাল ছিল? ৪,৪৮০ টা মাল ছিল। তার মধ্যে ও ৪,০০০ টা মাল বিক্রি করেছে। এ তাই না? ডিপার্টমেন্ট এর কাছে ৪৮০ টা মাল ছিল। তার মধ্যে কতগুলো মাল ছিল? ও আরো ৪,০০০ টা মাল কিনেছে। তাহলে ওর কাছে কতগুলো মাল হলো? টোটাল ৪,৪৮০ টা মাল হলো। ওর কাছে টোটাল কতগুলো মাল হলো? ৪,৪৮০ টা মাল হলো। তার মধ্যে ওর কাছে টোটাল ৪,৪৮০ টা মালের মধ্যে কতগুলো মাল বিক্রি হয়েছে? ৪,০৮০ টা মাল বিক্রি করেছে। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি আমি যদি ডিপার্টমেন্ট এ বলো বা ডিপার্টমেন্ট বি বলো বা ডিপার্টমেন্ট সি প্রফিট বের করতে চাই, না। তা আমি যদি ডিপার্টমেন্ট এর যদি প্রফিট বের করতে চাই, তাহলে ডিপার্টমেন্ট এর যদি অরিজিনাল প্রফিট বের করতে চাই, তাহলে তুমি যদি বলো তুমি বলবে, "স্যার কেন স্যার আপনি চা ও ও আপনি ৪,০৮০ টা মাল বিক্রি করেছেন। তো ৪,০৮০ র সঙ্গে ২৪ গুণে ৯৭, ৯২০ হলো। ঠিক আছে? আর আপনি ৪,০০০ টা হবে না, হবে না। অরিজিনালি জিপি রেশিও বের করতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি যতগুলো মাল বিক্রি করেছো, মানে অ্যাকচুয়ালি যতগুলো মাল কিনেছো, তার সেলিং প্রাইস বের করতে হবে। অ্যাকচুয়ালি প্রফিট এইভাবেই হয়। আজকে ধরো আজকে আমি একটা দোকান খুলেছি। আজকে আমি একটা বিজনেস মোবাইল ফোনের দোকান খুলেছি। আমি ধরো আজকে ১,০০০ টা ফোন কিনে এনেছি। ঠিক আছে? ১,০০০ টা ফোন কিনে এনেছি। এবার আমি ধরো ৫০০ টা ফোন বিক্রি করলাম। তাহলে ১,০০০ টা ফোন কিনেছি, ৫০০ টা ফোন বিক্রি করেছি। সাপোজ ধরো ১,০০০ টা ফোন আ কিনেছি, একেকটা ফোন ধরো ৳১০,০০০ করে কিনেছি। সাপোজ ১,০০০ টা ফোন ধরো, একেকটা ফোন ধরো আমি ৳১০,০০০ করে কিনেছি। আমি ব্যাপারটা বোঝাই। ব্যাপারটা কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। মেইন ক্লাসে এগুলো কনসেপ্ট কিছু ক্লিয়ার করা। সাপোজ ধরো সেলস, একটা ধরো পারচেজ। ধরো ১,০০০ টা ফোন কিনেছি, একেকটা ফোন ৳১০,০০০ করে। তাহলে কত? ধরো ৳১,০০,০০০ দিয়ে ফোন কিনেছি। ৳১,০০,০০০ র ফোন কিনেছি। বিজনেস করছি। তো কিনতেই হবে। ৳১,০০,০০০ র ফোন কিনেছি। এবার ধরো ১,০০০ টা ফোন ধরো আমি ১,০০০ টা ফোনের জায়গায় ধরো ৫০০ টা ফোন বিক্রি করেছি। কত করে? ৳১২,০০০ করে। ৫০০ টা ফোন বিক্রি করেছি ৳১২,০০০ করে। কারণ পুরো তো বেচতে পারিনি। তাহলে কত কামিয়েছি? সেল ৳৬০,০০,০০০ ৳৬০,০০,০০০। তাহলে আমি কি লস করেছি? বলো না, এই ফোন কিনে কি আমি কি ফোন বেচে কি লস করেছি? যারা বোঝে না, মানে যারা খুব ডিটেইলস এ বোঝে না, তারা বলল, "স্যার তো লস করেছেন। আপনার ফোন কিনতে ১০০,০০,০০০ খরচা হয়েছে। আপনি বেচেছেন ৳৬০,০০,০০০ আপনার ৳৪০,০০,০০০ লসে।" আরে ভাই তুমি কি বললে? আমি তো সব ফোন বেচিনি। অ্যাকচুয়ালি কোন কিছুর প্রফিট বের করতে গেলে তুমি যতগুলো মাল কিনেছো, আর তুমি কতগুলো মাল বিক্রি করছো সেটা দেখতে হবে। ঠিক আছে তো? তো তোমাকে দেখতে হবে কতগুলো মাল বিক্রি করছি। এইভাবে তোমার প্রফিটটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? তো এখানে যে কোম্পানি বলেছে ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট এর বছরের শুরুতে ৪৮০ টা মাল ছিল ওপেনিং, পারচেজ করেছে ৪,০০০। ঠিক আছে? তাহলে তোমাকে যদি অরিজিনাল প্রফিট বের করতে চাও, অরিজিনাল প্রফিটটা জিপি হিসেবে বের করতে, তাহলে তোমাকে দেখতে হবে তুমি এবছর যতগুলো মাল কিনেছো, সেই ততগুলো মাল যদি বিক্রি করতে, তাহলে তোমার প্রফিট কি হতো? অ্যাকচুয়ালি এটাই দেখতে হবে, এই বছরে কতগুলো মাল কিনেছো, সেটা দিয়ে দেখতে হবে। তাই এখানটায় লেখা উচিত কি লেখো? আমি এখানে লিখেছিলাম না সেলস, সেলস এর জায়গায় এখানে লেখা উচিত কি ছিল? সেলিং প্রাইস অফ গুডস পারচেজ। এই কথাটা লেখা হলো। সেলিং প্রাইস অফ গুডস পারচেজ। অর্থাৎ তুমি যেই গুডস গুলো কিনেছো তার সেলিং প্রাইস কত? এটা লেখা হতো। কেননা তুমি পারচেজ লিখছো ৪,০০,০০০, তুমি পারচেজ লিখছো ৳৪,০০,০০০। তুমি যতগুলো মাল কিনেছো এবছর তার পারচেজ প্রাইস ৳৪,০০,০০০। তাহলে তোমাকে বলতে হবে তুমি যতগুলো মাল কিনেছো সেই মালগুলি যদি বিক্রি করতে, তাহলে তোমার সেল কত হতো? এটাই হচ্ছে অরিজিনাল হওয়া উচিত। আর এই জায়গাটাকে আমি একটু এভয়েড করে চলে গেছিলাম।
ঠিক আছে? এটা একটু বাই মিস্টেক হয়ে গেছিল। তো দেখো তার মানে আমি কত মাল কিনেছিলাম? ৪,০০০, ৮,০০০, ৯,৬০০। এখানে লিখব ৪,০০০ ইন্টু কত করে? ৪,০০০ ইন্টু তোমার ২৪ করে, ৮,০০০ ইন্টু ২৭ করে, ৯,৬০০ ইন্টু ৩০ করে। ক্যালকুলেশনটা ঠিক আছে, ক্যালকুলেশনটা ভুল হয়নি। ক্যালকুলেশন আমার ঠিক করা আছে। আ তো যাই হোক, বাকি সব ঠিকই ছিল। ওইটাই একটু আমার বলা হয়নি, তাই বলে দিলাম। তাহলে আমাদের পারচেজ কত? ৬৪, ১,৪৪,০০০, ১,৯২,০০০। এখানে লেখো পারচেজ ৬৪, ১,৪৪,০০০ আর ১,৯২,০০০। হয়ে গেল। আর জিপি তো বলেছে 1/3 সেলের উপর। তাহলে এই যে সেল তো বেরিয়েই গেছে তোমার। দেখো ৯৭,৯২০ ডিভাইড বাই ৩ কত হচ্ছে? ৩২,৬৪০। ২,০৭,৩৬০ ডিভাইড বাই ৩ কত হচ্ছে? ৬৯,১২০। আর লাস্টেরটা ২,৯৯,৫২০ ডিভাইড বাই ৩ কত হচ্ছে? 99,840। ওপেনিং স্টক সবসময় কস্ট প্রাইস দিয়ে গুণ করতে হয়, এটা বলেছি আগে। ১৬, ১৮, ২০ দিয়ে গুণ করতে হবে। তো ওপেনিং স্টকের রেট কত ছিল? দেখো ওপেনিং স্টক ইউনিট কত করে ছিল? ৪৮০। ৪৮০, ৪৮০ র সঙ্গে ১৬ গুণ করো। ৪৮০ র সাথে ১৬ গুণ করো কত হচ্ছে? ৭,৬৮০। এই পরে দেখিয়ে দিচ্ছি ওপেনিং স্টকটা কি করে বেরোলো। মুখে যেটা করছি না এটা করতে। আচ্ছা চলো দেখিয়েই দিই, এখানে দেখিয়েই দিই আগে। তাহলে সুবিধা হবে করতে। ওপেনিং স্টক A, B, C। ওপেনিং স্টক A ছিল ৪৮০ ইউনিট, B ছিল ৩২০ ইউনিট, C ছিল ৬০৮ ইউনিট। রেট কত করে ছিল? ১৬, ১৮, ২০। A ছিল ৳১৬, B ছিল ৳১৮, C ছিল ৳২০। ৪৮০ ইন্টু ১৬ কত হচ্ছে? ৭,৬৮০। ৩২০ ইন্টু ১৮ কত হচ্ছে? ৫,৭৬০। সির হচ্ছে ৬০৮ ইন্টু ২০ কত হচ্ছে? ১২,১৬০। বসিয়ে দাও ওখানে। ৭,৬৮০, ৫,৭৬০ আর সির হচ্ছে তোমার ১২,১৬০। আচ্ছা, এবার যোগ করব আমরা। ডিপার্টমেন্ট এর ডেবিট দিকে যোগ করব। ৭,৬৮০ যোগ ৬৪,০০০ যোগ ৩২,৬৪০। টোটাল কত হচ্ছে ডেবিট দিকে? ১,০৪,৩২০। তার থেকে যদি আমি ৯৭,৯২০ টাকা বাদ দিই কত হচ্ছে? ৬,৪০০। ক্লোজিং স্টক এটা ব্যালেন্স। ৫,৭৬০ যোগ ১,৪৪,০০০ যোগ ৬৯,১২০ কত হচ্ছে? ২,১৮,৮৮০। তার থেকে যদি আমি ২,০৭,৩৬০ বাদ দিই কত হচ্ছে? ১১,৫২০। লাস্ট ১২,১৬০ যোগ ১,৯২,০০০ যোগ ৯৯,৮৪০ কত হচ্ছে? ৩,০০,০০০। ৩,০০,০০০ থেকে যদি তুমি ২,৯৯,৫২০ বাদ দাও কত হচ্ছে? ৪,৪৮০। হয়ে গেল। শেষ। অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে? ২ মিনিট পর আমি নেক্সট অঙ্ক করাচ্ছি। ২ মিনিট দাও, টাইম দাও। নেক্সট অঙ্ক করাচ্ছি ২ মিনিট পর।
নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা না ২০২২ সালে জেনারেলে এসেছিল, ঠিক আছে? ভালো অঙ্ক। এবছর অনার্সের জন্য খুব ইম্পোর্টেন্ট, ঠিক আছে? আসতে পারে। বলছে গীতা গার্মেন্টস হ্যাজ 2 ডিপার্টমেন্ট। গীতা গার্মেন্টস এর ২ টো ডিপার্টমেন্ট, একটা ক্লথ ডিপার্টমেন্ট, একটা টেইলরিং ডিপার্টমেন্ট। ঠিক আছে? চলো। টেইলরিং ডিপার্টমেন্ট গেটস all its requirement of cloth from cloth department at their usual selling price। মানে বলছে কি, টেইলরিং ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। আরে যে টেইলরিং করবে সে যদি ক্লথ না পায় তাহলে টেইলরিং এর কাজ করবে কি করে? তাই টেইলরিং ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। তাই টেইলরিং ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্ট থেকে ক্লথ নিচ্ছে কোন প্রাইসে? সেলিং প্রাইসে। চলো। From the following particular department of trading and profit and loss account for the year end 31st March 2022। চলো দাগ কাটো। এখানে করব ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। দাগ দাও। দুটো ডিপার্টমেন্ট করবে, একটা ক্লথ ডিপার্টমেন্ট, লম্বা দাগ কাটো, একটা ক্লথ ডিপার্টমেন্ট, একটা টেলরিং ডিপার্টমেন্ট। ডেবিট সাইড, এখানে ক্রেডিট সাইড। এখানে লিখবো ক্লথ ডিপার্টমেন্ট আর এখানে লিখবো টেলরিং ডিপার্টমেন্ট। প্রথমে দেখো কি বলেছে, ওপেনিং স্টক 2,40,32,000 লেখো। টু ওপেনিং স্টক ক্লথ 2,40,000 আর এখানে লিখবো 32,000। জাস্ট বলেছে কত, 13,60,000 আর 20,000। জানো এগুলো কোথায় কি বসে? এগুলো নরমাল জানো। পারচেজ ডেবিটে বসবে 13,60,000 আর ক্রেডিটে বসবে কত? 20,000। সেলস ক্রেডিটে বসবে 16,00,000 আর 3,20,000। সেলস ক্রেডিটে বসবে 16,00,000, 3,20,000। ঠিক আছে? এবার কি বলেছে? ট্রান্সফার অফ ক্লথ ডিপার্টমেন্ট টু টেইলরিং ডিপার্টমেন্ট। মানে বলছে ট্রান্সফার অফ ক্লথ। ক্লথ কাকে মাল বিক্রি করছে? টেইলরিং কে বিক্রি করছে। তার মানে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে গুডস বিক্রি করছে। ঠিক আছে তো? তাহলে ক্লথ বিক্রি করছে টেইলরিং কে। তাহলে সেল কার পারচেজ কার এটা তোমাকে বুঝতে হবে। ক্লথ ডিপার্টমেন্ট টেইলরিং ডিপার্টমেন্টকে বিক্রি করছে। তাহলে টেইলরিং ডিপার্টমেন্ট কিনছে আর ক্লথ ডিপার্টমেন্ট বিক্রি করছে। তাহলে ক্লথ ডিপার্টমেন্টের সেলস, ঠিক আছে তো? 2,00,000 টাকা। তাহলে ক্লথের সেলস 2,00,000 টাকা আর টেইলরিং এর পারচেজ 2,00,000 টাকা। এটা কন্টাইন্ট। এখানে লিখবো বাই গুডস ট্রান্সফার লিখতে পারো। বাই গুড ট্রান্সফার। আর এখানে লিখবো টু গুডস ট্রান্সফার। ব্যাস। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স খরচা ট্রেডিং এর ডেবিটে বসবে। ট্রেডিং এর ডেবিটে লেখো 48,000 টাকা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। নেক্সট সেলিং এক্সপেন্স পিএল এ বসে। পিএল এর ডেবিটে লেখো সেলিং এক্সপেন্সেস। একটু নিচে লিখলাম। এখানে লিখলাম সেলিং এক্সপেন্সেস পিএল এর ডেবিটে। কত কত বলেছে? 20,000 আর 8,000। ক্লোজিং স্টক বলেছে 4,00,000 আর 60,000। লিখে দাও ক্লোজিং স্টক 4,00,000 আর 60,000। হ্যাঁ লেখো বাই ক্লোজিং স্টক।
4,60,000। এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আগে ট্রেডিং অ্যাকাউন্টটা মিলিয়ে দাও। ট্রেডিং এর ক্রেডিট বেশি হবে ১৬ আর ২ ১৮, ১৮ আর ৪ ২২,০০,০০০। ক্রেডিট দিকে হলো ২২,০০,০০০ টাকা। সেটা আবার এইদিকে লিখলাম ২২,০০,০০০। ডেবিট গুলো বাদ দেব কত? ২২,০০,০০০ টাকা থেকে বাদ দেব কত? ২,৪০,০০০, বাদ দেব কত? ১৩,৬০,০০০। কত হচ্ছে? বাদ দিয়ে হচ্ছে ৬,০০,০০০ টাকা। একই রকমভাবে ক্রেডিট দিকটা যোগ করব। ৩,২০,০০০ আর ৬০ যোগ করে হচ্ছে ৩,৮০,০০০। ৩,৮০,০০০ থেকে আমরা বাদ দেব ডেবিট গুলো। ৩,৮০,০০০ থেকে ডেবিট সাইড বাদ দেব কত? ৩২,০০০। বাদ দেব কত? ২০,০০০। ঠিক আছে? বাদ দেব কত? ২,৪৮,০০০, একবারে ২,৪৮,০০০। কত হচ্ছে? ৮০,০০০ টাকা। এটাকে বলে টু গ্রস প্রফিট সিডি। সেটা আবার এইদিকে লিখব বাই গ্রস প্রফিট বিডি। কত? ৬,৮০,০০০। ঠিক আছে? আর কোন খরচাপাতি আছে কিনা দেখো, নিচে অ্যাডজাস্টমেন্ট পড়ি আমরা। অ্যাডজাস্টমেন্টে কোনো খরচা দেখবে, বাকি সব পরে পড়ব। খরচা কোনো আছে কিনা। বলছে জেনারেল এক্সপেন্সেস অফ দ্য বিজনেস ফর দ্য ইয়ার ৯২,০০০ টাকা। জেনারেল এক্সপেন্স, ঠিক আছে, দরকার নেই। মনে করো কেউ মনেই করছি খরচা নেই। মনে করছি খরচা নেই। এটা স্যার আছে তো জেনারেল এক্সপেন্সেস। এটা পরে করব। ঠিক আছে তো? মানে অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসে ডিপার্টমেন্ট করতে গেলে আগে তো একটা অঙ্ক করলাম। এই অঙ্কটা কি করছে, ডিপার্টমেন্ট ট্রেডিং করতে বলছে, ডিপার্টমেন্ট পিএল করতে বলছে। তারপর এই দুটো করার পর একটা জেনারেল পিএল করব। আমরা জেনারেল পিএল এ খরচাটা নেব। যেই খরচাটা মাথায় রাখবে, যেই সমস্ত খরচাগুলো কম্বাইন দেবে মানে একসাথে দেবে, সেইগুলো তুমি জেনারেল পিএল এ নেবে। আর যে সমস্ত খরচা ডিপার্টমেন্ট ওয়াইজ দেবে, তুমি ডিপার্টমেন্টালি নিয়ে নেবে। ঠিক আছে তো? এগুলো বেসিক ক্লাসে আমরা করিয়েছি। ঠিক আছে তো? তো ৬,০০,০০০ টাকা এখানে, আর এখানে হচ্ছে তোমার ৮০,০০০ টাকা। ৬,০০,০০০ আর এখানে হচ্ছে ৮০,০০০। ৬,০০,০০০ থেকে ২০,০০০ বাদ দিলে কত হবে? ৫,৮০,০০০। আর ৮০,০০০ থেকে ৮,০০০ বাদ দিলে কত হবে? ৭২,০০০। 2 লিখব কি? নেট প্রফিট সিডি। তাহলে এটা কি বেরোলো? এই যে নেট প্রফিটটা বেরোলো, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল নেট প্রফিট। এরপরে তোমাকে এই অঙ্কটার জন্য আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে জেনারেল পিএল। এখন তোমাদের মনে প্রশ্ন থাকবে, যেহেতু মেইন ক্লাসে আমরা বহুবার বলেছি জেনারেল পিএল কখন খুলতে হয়। এখন তুমি বলতে পারো, স্যার আপনি তো আগের অঙ্কটা করলে ওখানে জেনারেল পিএল খোলেননি কেন? তাহলে এই অঙ্কটা কেন খুলছেন? দেখো একটাই কারণ, এই অঙ্কে জেনারেল পিএল তুমি কখন খুলবে? যখন তুমি দেখবে অ্যা একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করবে সেলিং প্রাইসে গুডস ট্রান্সফার করলেই জেনারেল পিএল খুলবো। আদারওয়াইজ খোলার দরকার নেই। কারণ এই অঙ্কটায় প্লট ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করেছিল সেলিং প্রাইসে। এই জন্যই জেনারেল পিএল খুললাম। কারণ দুটো ডিপার্টমেন্ট যখন মার্জ হয়ে যাচ্ছে, তাই না? যখন কেউ কারো থেকে প্রফিট আর্ন করতে পারে না। এবার যখন দুটো ডিপার্টমেন্ট মার্জ হয়ে গেল, তো কেউ তো কারো থেকে প্রফিট আর্ন মানে অ্যাকচুয়ালি মার্জ হওয়া কি? একটা কোম্পানির মধ্যে দুটো ডিপার্টমেন্ট। তখন একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের গুডস বিক্রি সেলিং প্রাইসে। কিন্তু কেউ তো কখনো প্রফিট করতে পারে না। তাই না? ওই যে প্রফিটটা, কত টাকা প্রফিট করল, প্লট ডিপার্টমেন্ট যে টেইলরিং ডিপার্টমেন্টকে মালটা বিক্রি করলো, যে কত টাকা প্রফিট আর্ন করলো, সেটাই তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন দেখো কতটা প্রফিট আর্ন করলো। অ্যাকচুয়ালি দেখো ওই যে প্রফিটটা বের করব, ওইটাকে বলা হয় আনরিয়ালাইজড প্রফিট। ধরো আ ও টেইলরিং ডি আ ক্লথ ডিপার্টমেন্ট টেইলরিং ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করেছে। তার মানে কতটা, মানে যে এখানে কত টাকার মাল বিক্রি করেছে? ধরো আমি বলছি, ক্লথ ডিপার্টমেন্ট টেইলরিং ডিপার্টমেন্টকে ৳২,০০,০০০ টাকার মাল বিক্রি করেছে সেলিং প্রাইস এ। তাহলে এর মধ্যে নিশ্চয়ই কিছু প্রফিট আছে? অবশ্যই প্রফিট আছে। কিন্তু টেইলরিং ডিপার্টমেন্টকে মাল বিক্রি করেছে, এবার টেইলরিং ডিপার্টমেন্টের সব মাল তো আর টেইলরিং ডিপার্টমেন্ট ইউজ করতে পারেনি, কাজ তো করতে পারেনি। কিছু মাল তো গোডাউন, যেই মালগুলো ইউজ করে ফেলছে বাদ দাও, সে ভুলে যাও। ওটার কাজ মিটে গেল। কিন্তু যেই মালটা এখনো আনসোল্ড অবস্থায় বা বলতে পারো ক্লোজিং স্টক অবস্থায় পড়ে আছে, ঠিক আছে? যতটা ক্লোজিং স্টক অবস্থায় পড়ে আছে, ওর মধ্যে কতটা প্রফিট আছে, সেই প্রফিটটাকেই তোমাকে খুঁজে বার করতে হবে। এবং এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ঠিক আছে তো?
তাহলে এটা হলো, এখানে লিখবো বাই ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো, একবারে লিখে দাও 5,80,000 যোগ 72,000। তাহলে বুঝতে পারলে কখন জেনারেল পিএল খুলতে হয়, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে গুডস ট্রান্সফার করবে সেলিং প্রাইসে, তখন জেনারেল পিএল খুলবো। জেনারেল পিএল থেকে আমরা বের করব আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। ঠিক আছে? একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে, মানে একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করে, ঠিক আছে? ট্রান্সফার করতেই পারে, এবং যদি কস্ট প্রাইসে করে কোনো সমস্যা নেই, যদি সেলিং প্রাইসে করে তাহলে তো এক্সট্রা তো প্রফিট আছে, ওই প্রফিটটা বের করতে হবে। এবং ধরো একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্ট যে গুডস ট্রান্সফার করলো, তার মধ্যে অনেকটা গুডস তো ইউজ করে ফেলে, যতটা ইউজ করতে পারলো না তার ওই পোর্শনের প্রফিটটা বের করতে হবে। তাহলে কত যোগ করো, 5,80,000 যোগ 72,000 কত হচ্ছে, 6,52,000। এখানে লিখবো টু জেনারেল এক্সপেন্স, যেটা কোশ্চেনে বলে দিয়েছিল। কত টাকা, 92,000 টাকা জেনারেল এক্সপেন্সেস। এবার কি বলেছে, দ্য ভ্যালু অফ স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট, জেনারেল ব্যাপার। ক্লথ ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে মাল বিক্রি করছে, একটা যে ডিপার্টমেন্ট মাল বিক্রি করে সে করবে প্রফিট, যে মাল কিনবে তার গোডাউনে মাল পড়ে থাকবে, যে মাল কিনবে তার গোডাউনে মাল পড়ে থাকবে। দ্য ভ্যালু অফ স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট ইজ অ্যাজিউম টু কনসিস্ট 80% ক্লথ। তা বলছে যে টেলরিং ডিপার্টমেন্টের স্টকে যত টাকা ভ্যালু আছে তার মধ্যে 80% ক্লথের থেকে নেওয়া, 80% হচ্ছে ক্লথ, আর বাকি 20% আদার এক্সপেন্সেস। তাহলে তো সবার প্রথম ওয়ার্কিংস করব, কি করব, ওয়ার্কিংসে এটা লিখবো, জিপি বের করব, জিপি রেশিও বের করব। লেখো রেট অফ গ্রস প্রফিট, কি লিখবো, রেট অফ গ্রস প্রফিট, ঠিক আছে? রেট অফ গ্রস প্রফিট অফ কোন ডিপার্টমেন্ট, অফ রেট অফ গ্রস প্রফিট অফ ক্লথ ডিপার্টমেন্ট, ক্লথ ডিপার্টমেন্টের গ্রস প্রফিট বের করছি, ক্লথ ডিপার্টমেন্টের গ্রস প্রফিট। কারণ সিম্পল ব্যাপার, মাথায় রাখবে, প্রফিট করবে কে, ক্লথ, ক্লথ করবে প্রফিট, তাহলে ক্লথের গ্রস প্রফিট বের করব কোন বছর, এই বছর। আচ্ছা এই বছরটা কি নাম বলেছে, বছর কোন বছর এটা, 20-21, এই বছর হচ্ছে 21-22 প্রফিটটা বের করবো। সিম্পল ব্যাপার, ছোটবেলা থেকেই শিখে আসছো তুমি, প্রফিট বের করার ফর্মুলা কি, গ্রস প্রফিট বাই সেলস প্লাস ট্রান্সফার নেবে, ট্রান্সফার, শুধু সেল নিলে তো হবে না, শুধু সেল নিতে হবে না, ক্লথ ডিপার্টমেন্ট ও তো নিজে একটা সেল করেছে, মানে বাইরে আউটসাইডারকে সেল করেছে, আবার ডিপার্টমেন্টের মধ্যে সেল করেছে, দুটোকে মিলিয়ে নিতে হবে, ইন্টু 100। তাহলে বলো ক্লথের গ্রস প্রফিট কত, স্যার ক্লথের গ্রস প্রফিট 6 লাখ, ডিভাইড বাই ক্লথের সেল কত, স্যার ক্লথের সেল হচ্ছে আপনার 16 লাখ, আর ট্রান্সফার হচ্ছে 2 লাখ, 16 লাখ আর 2 লাখ 18 লাখ, ইন্টু 100। তাহলে কি হবে, 6 লাখ বাই 18 লাখ ইন্টু 100 করলে কত হচ্ছে, 33.33%। এটা হয়ে গেল 33.33%। এবার আমরা কি বের করবো দেখো, এবার আমরা বের করবো, কেননা কোশ্চেনে বলে দিয়েছে টেলরিং, হ্যাঁ টেলরিং, টেলরিং ডিপার্টমেন্টের যত টাকা স্টক আছে, টেলরিং ডিপার্টমেন্টের যত টাকা স্টক পড়ে আছে তার 80% ক্লথ থেকে নেওয়া। তাহলে এখানে আমরা ওয়ার্কিংস করব, আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক, আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টকে কত আছে, ক্লোজিং স্টকে আছে তোমার 60,000, ক্লোজিং স্টকে আছে 60,000। কার ক্লোজিং স্টকে 60,000 আছে, কার ক্লোজিং স্টকে,
টেলরিং এর ক্লোজিং স্টকে 60,000 আছে। যত আছে তার মধ্যে 80% কার থেকে নেওয়া? এই যতটা ক্লোজিং স্টক আছে তার মানে 80% তোমার ক্লথ থেকে নেওয়া। তাই এখানে 80% করব। তাহলে এতটা এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে তোমার আ টেলরিং ডিপার্টমেন্টে যতটা ক্লোজিং স্টক আছে তার 80% ক্লথ থেকে নেওয়া। তাহলে 60,000 এর মধ্যে 80% কার? ক্লথের। ঠিক আছে তো? 80% ক্লথের। তাহলে এখানে কোনো 60,000 80% ইন্টু প্রফিট কত পার্সেন্ট? প্রফিট এই যে 33.33 মানে 1/3 করে দাও। 16,000 টাকা। এটা হলো আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক। এবার বলছে আনরিয়ালাইজড প্রফিট অন ওপেনিং স্টক। এটা কোশ্চেনে মেনশন করলে তবেই করবে, আদারওয়াইজ করার দরকার নেই। তো দেখো ওপেনিং স্টক কত ছিল? টেলরিং ডিপার্টমেন্টের ওপেনিং স্টক ছিল 32,000, তাহলে তার 80% করব। ইন্টু কত প্রফিট? 1/3 করলে হবে না। আগের বছর প্রফিট কত ছিল? আগের বছর প্রফিট ছিল তোমার 30% অন সেলস। তাহলে এখানে করব 30%। তাহলে করো 32,000 এর উপর 80% ইন্টু 30% কত হচ্ছে? 7,680। ক্লোজিং স্টক হবে 16,000। তাহলে দেখো ক্লোজিং স্টক ট্রেডিং এর ক্রেডিটে ছিল, তার ডেবিটে হবে। লেখো ডেবিটে লেখো 2 আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং স্টক কত? 16,000 টাকা। আর এইদিকে লেখো ক্রেডিটে লেখো বাই আনরিয়ালাইজড প্রফিট অন ওপেনিং স্টক। ঠিক আছে? কত হচ্ছে? 7,600। অঙ্ক শেষ, ব্যালেন্স করে দাও, মিলে গেল। 6,52,000 যোগ 7,680 কত হচ্ছে? 6,59,680। ঠিক আছে তো? তার থেকে মাইনাস করব 92,000, তার থেকে মাইনাস করব 16,000। কত হচ্ছে বাদ দিয়ে? 5,51,680। এটা হচ্ছে 2, মানে কি লিখতে হয়? যেটা ব্যালেন্স বেরোয় তাকে বলতে হয় যে 2 জেনারেল পিএল অ্যাকাউন্ট। লেখো 2 জেনারেল পিএল অ্যাকাউন্ট। শেষ। অঙ্কটা শেষ হবে। ঠিক আছে? চলো।